তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কি এগোচ্ছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যের আগুনে বাড়ছে বৈশ্বিক সংঘাত। ইরানকে দমাতে গিয়ে বড় ফাঁদে ট্রাম্প, দীর্ঘ যুদ্ধে আটকে পড়েছে আমেরিকা। আমেরিকার উপর আস্থা হারাচ্ছে ইউরোপ, আমেরিকাকে আর বিশ্বাস করছে না ইউরোপ, নতুন সংকটে ওয়াশিংটন। রুশ প্রযুক্তির সহায়তায় মার্কিন গোয়েন্দা ঘাঁটিতে ইরানের আঘাত, যুদ্ধে বদলে যাচ্ছে সমীকরণ। এবং সর্বশেষ জানাবো, প্রশ্নপত্র ফাঁসে করা বার্তা মোদির, দ্রুত বিচারের ঘোষণা, তবুও অনড় আন্দোলনকারীরা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেন এবং কমেন্ট করে জানিয়ে দেন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাত ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। পাল্টাপাল্টি হামলা, প্রক্সি গোষ্ঠীর সক্রিয়তা, হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা, রক্তক্ষয়ী এমন সংঘাতের বিস্তার দেখে অনেকেই এখন প্রশ্ন তুলছেন, যুক্তরাষ্ট্র কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চায়? ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত এখন আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। মার্কিন হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। উত্তেজনার প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, লেবানন ও ফিলিস্তিন সহ পুরো মধ্যপ্রাচ্যে। বিশ্লেষকদের মতে এই সংঘাত ধীরে ধীরে আঞ্চলিক যুদ্ধের রূপ নিচ্ছে। তবে একে এখনই তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যাচ্ছে না, কারণ রাশিয়া ও চীন এখনো সরাসরি যুদ্ধে জড়ায়নি। তারা কূটনৈতিক ও সামরিক সহায়তা দিলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মুখ সংঘাতে যাওয়ার লক্ষণ দেখাচ্ছে না। তবে ঝুঁকি কমেনি। ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত গোষ্ঠীগুলো আরো সক্রিয় হলে সৌদি আরব ও তার মিত্ররাও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। সৌদি নিরাপত্তা প্রশ্নে পাকিস্তানের অবস্থানও পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। সংঘাতের সবচেয়ে বড় প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনায় জ্বালানি সরবরাহ হুমকির মুখে। আন্তর্জাতিক বিমান চলাচল ব্যাহত হচ্ছে, বাড়ছে তেল গ্যাসের দাম। এতে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, ইচ্ছাকৃত সিদ্ধান্তের চেয়ে একটি ভুল হিসাবেই বড় যুদ্ধের কারণ হতে পারে। ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলা বা মার্কিন বাহিনীর উপর বড় ধরনের আঘাত মুহূর্তেই সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। তারা বলছেন, ইতিহাসে বড় বড় যুদ্ধ অনেক সময় পরিকল্পনার চেয়ে ভুল বোঝাবুঝি ও ভুল সিদ্ধান্ত থেকেই শুরু হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ তার একটি উদাহরণ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু একটি আঞ্চলিক সংকট নয়, এর প্রভাব ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। কূটনৈতিক সমাধান না এলে সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা। তাই বিশ্ববাসীর দৃষ্টি এখন মধ্যপ্রাচ্যের দিকেই, যেখানে প্রতিটি নতুন হামলা বদলে দিতে পারে বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির সমীকরণ। 5 মাস আগে শুরু হয়েছিল এমন এক অভিযান, হোয়াইট হাউস ভেবেছিল দ্রুতই শেষ হয়ে যাবে, কিন্তু আজ সেই যুদ্ধই যেন ডোনাল্ড ট্রাম্পের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। একের পর এক বিমান হামলা, নতুন নতুন হুমকি, বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়। তবুও ইরান পিছু হচ্ছে না, বরং যত সময় যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এই যুদ্ধের কোনো সহজ শেষ নেই। এবার ট্রাম্প নতুন হুমকি দিয়েছেন, আরব উপসাগরে কোনো জাহাজে হামলা হলে তার জবাবে ইরানের একটি করে সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে। বাস্তবতা বলছে, এখন পর্যন্ত ইরান হরমুজ প্রণালীর ওপর নিজেদের অবস্থান থেকে এক চুলও সরে আসেনি। মার্কিন বিমান হামলা চললেও তেহরান এখনো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা ধরে রেখেছে। সর্বশেষ হামলায় কয়েকজন মার্কিন সেনার মৃত্যুর ঘটনাও দেখিয়ে দিয়েছে সংঘাত এখনো শেষ হওয়ার অনেক বাকি। এমন পরিস্থিতিতে মার্কিন সামরিক ও রাজনৈতিক মহলের ভেতর থেকেই উঠতে শুরু করেছে কঠিন প্রশ্ন। শেষ পর্যন্ত মাথা নত করতে হবে আমেরিকাকেই। বিশ্লেষকদের একাংশ বলছেন, শুধু আকাশপথে হামলা চালিয়ে কোনো রাষ্ট্রকে নতি স্বীকার করানো ইতিহাসে খুব কমই সম্ভব হয়েছে। অন্যদিকে অবসরপ্রাপ্ত সামরিক বিশেষজ্ঞদের মতে, যদি যুক্তরাষ্ট্র সত্যি যুদ্ধের গতিপথ বদলাতে চায়, তাহলে আরো বড় সামরিক পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র আপাতত একই কৌশলেই এগোচ্ছে, বিমান হামলা, পাল্টা হামলা, আবার নতুন হামলা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, এখন পর্যন্ত ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় 37 বিলিয়ন ডলার। শুধু তাই নয়, যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের কাছে আরো 67 বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ চেয়েছে পেন্টাগন। এর মধ্যেই নতুন জরিপে দেখা যাচ্ছে, ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ঘাঁটি মাগা সমর্থকদের মধ্যেও এই যুদ্ধ নিয়ে সমর্থন কমছে। সব মিলিয়ে ছবিটা এখন বেশ স্পষ্ট। একদিকে যুক্তরাষ্ট্রের লাগাতার বিমান হামলা, অন্যদিকে ইরানের অব্যাহত প্রতিরোধ। কিন্তু কোনো পক্ষই এখনো সিদ্ধান্তমূলক সুবিধা নিতে পারেনি।
আর সেই কারণেই সবচেয়ে বড় প্রশ্নটি এখন ওয়াশিংটনের সামনে, শুধু আকাশপথের যুদ্ধ চালিয়েই কি সত্যি ইরানকে দমানো সম্ভব, নাকি এই সংঘাত আরো দীর্ঘ, আরো ব্যয়বহুল এবং আরো অনিশ্চিত এক যুদ্ধে পরিণত হতে যাচ্ছে? দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপে একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক মিত্র হিসেবে পরিচিত। আন্তর্জাতিক নিরাপত্তা, প্রতিরক্ষা এবং প্রযুক্তির ক্ষেত্রে ইউরোপ অনেকাংশেই যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক সময় ওয়াশিংটনের একের পর এক একতরফা সিদ্ধান্তের কারণে সেই সম্পর্কে এখন গভীর অনাস্থা তৈরি হয়েছে। এই অনাস্থার সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ দেখা গেছে লোহিত সাগরের চলমান পরিস্থিতিতে। ইউরোপীয় ইউনিয়নের নৌমিশন অ্যাসপিরেস জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরবের স্বার্থের সঙ্গে যুক্ত বাণিজ্যিক জাহাজগুলো বর্তমানে হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব জাহাজকে লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরের ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এই সতর্কতার পেছনে রয়েছে ইয়েমেনের হুথি আন্দোলনের সাম্প্রতিক হুমকি। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর থেকেই লোহিত সাগরে নতুন করে উত্তেজনা বেড়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোকে সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ। প্রতিদিন এই পথ দিয়ে তেল, গ্যাস ও বিভিন্ন ধরনের পণ্য ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে পরিবহন করা হয়। ফলে এখানে হামলা বা সংঘাত বাড়লে জাহাজগুলোকে দীর্ঘ বিকল্প পথ ব্যবহার করতে হয়। এতে পণ্য পরিবহনের সময় ও খরচ বাড়ার পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি ও নিত্যপণ্যের দামও বেড়ে যেতে পারে। তবে ইউরোপের এই সতর্ক অবস্থান শুধু সামুদ্রিক নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও সামরিক ব্যবস্থার উপর দীর্ঘদিনের নির্ভরতাও এখন কমাতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের অনেক দেশের আশঙ্কা, গুরুত্বপূর্ণ প্রযুক্তি, অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থায় অতিরিক্তভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল থাকলে ভবিষ্যতে নিজেদের নিরাপত্তা ও রাজনৈতিক সিদ্ধান্তে স্বাধীনতা বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে। এ কারণে ইউরোপীয় দেশগুলো এখন নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। একই সঙ্গে মার্কিন প্রযুক্তির বিকল্প তৈরি, ইউরোপীয় সামরিক শিল্পে বিনিয়োগ এবং নিজস্ব ডিজিটাল ও আর্থিক ব্যবস্থা শক্তিশালী করার পরিকল্পনাও এগিয়ে নেওয়া হচ্ছে। এর মূল লক্ষ্য গুরুত্বপূর্ণ খাতে যুক্তরাষ্ট্রের একচেটিয়া প্রভাব কমিয়ে ইউরোপকে আরও স্বনির্ভর করে তোলা। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের একতরফা শুল্ক নীতি, নিষেধাজ্ঞা এবং ইউরোপীয় কর্মকর্তাদের উপর ভিসা বিধিনিষেধ দুপক্ষের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গেও ইউরোপের বিভিন্ন দেশের মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। ফলে আগের মতো যুক্তরাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্তকে নিঃশর্তভাবে অনুসরণ করার পরিবর্তে ইউরোপ এখন নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। লোহিত সাগরে যুক্তরাষ্ট্র সহ 3 দিনের স্বার্থ সংশ্লিষ্ট জাহাজের পথ এড়িয়ে চলার পরামর্শ এবং মার্কিন প্রযুক্তি ও সামরিক নির্ভরতা কমানোর উদ্যোগকে সেই পরিবর্তনেরই স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। রুশ প্রযুক্তিতে, মার্কিন গোয়েন্দা ঘাঁটিতে ইরানের আঘাত, যুদ্ধের সমীকরণ কি তাহলে পাল্টে গেল? মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি এবার বিশ্বের সবচেয়ে গোপন গোয়েন্দা লড়াইয়ে ঢুকে পড়ল? ইরানের ড্রোনের নিশানায় কি এবার আমেরিকার সিআইএ? আর সেই হামলার পেছনে রাশিয়ার প্রযুক্তি, নাকি আরো বড় কোনো গোপন সমন্বয়? একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াশিংটন, তেহরান আর মস্কোর সম্পর্ক। Топливные рынки носят, безусловно, временный характер. রয়টার্সের এক প্রতিবেদন বলছে, মার্কিন গোয়েন্দা বিশ্লেষকেরা তদন্ত করছেন রাশিয়াকে ইরানের হামলার লক্ষ্য নির্ধারণে তথ্য, উন্নত ড্রোন প্রযুক্তি কিংবা অন্য ধরনের সহায়তা দিয়েছিল। যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি যুক্তরাষ্ট্র, তবুও হামলার সূক্ষ্ম কার্যকারিতা গোয়েন্দা মহলে বড় প্রশ্ন তুলে দিয়েছে। মার্চ মাসে অন্তত 2টি সিআইএ সংশ্লিষ্ট স্থাপনা হামলার শিকার হয়। এর একটি ছিল সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসের ভেতরে থাকা সিআইএ স্টেশন, আর একটি ছিল পূর্ব ইরাকে অবস্থিত একটি গোপন স্থাপনা। হামলার তালিকায় আরো কয়েকটি সিআইএ সংশ্লিষ্ট স্থাপনাও থাকতে পারে, যদিও তাদের অবস্থান এখনো প্রকাশ হয়নি। Została stworzona pierwsza linia produkcyjna do polskich szachedów. পশ্চিমা এক গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ মূল্যায়নের দাবি, আঞ্চলিক সিআইএ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে রাশিয়ার ভূমিকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের 2 পশ্চিমা কর্মকর্তা জানান, রিয়াদের হামলায় ব্যবহার হয়েছিল রাশিয়ার প্রযুক্তিতে উন্নত করা ইরানি শাহেদ ড্রোনের একটি সংস্করণ। তাদের দাবি, প্রথম ড্রোনটি দূতাবাসের বাইরের দেয়ালে একটি দুর্বল স্থানে ছিদ্র করে। এরপর দ্বিতীয় ড্রোনটি সেই ফাঁক দিয়েই ভেতরে ঢুকে বিস্ফোরিত হয়। হামলার কোনো প্রাণহানি না ঘটলেও এর নিখুঁত পরিকল্পনা মার্কিন গোয়েন্দা বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে।
আরও একটি প্রশ্ন এখন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে, ইরান কি নিজস্ব সক্ষমতায় এত নির্ভুল হামলা চালিয়েছে নাকি রাশিয়ার কাছ থেকে উন্নত স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা পেয়েছে? প্রতিবেদন বলছে রাশিয়া ইরানকে কোমেটা এম নামের একটি সিস্টেম দিয়েছে যা ড্রোনকে আরো নির্ভুলভাবে লক্ষ্যভেদে সহায়ক। এটি সহজে জ্যাম করা যায় না, যদিও ক্রেমলিন অতীতে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন গোয়েন্দারা এখন আরেকটি বিষয়ও খতিয়ে দেখছেন, রিয়াদের হামলায় সিআইএ স্টেশন কি সরাসরি লক্ষ্য ছিল নাকি পুরো মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে হামলা হয়, যার ফলে ঘটনাক্রমে সিআইএ স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। সাবেক সিআইএ স্টেশন প্রধান ড্যানিয়েল হফম্যানের মতে মস্কো ও তেহরানের ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক বিবেচনায় সিআইএ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করতে রাশিয়ার সহায়তা অস্বাভাবিক নয়। তার ভাষায় উভয় দেশেরই নিজ নিজ প্রভাব বলয়ে মার্কিন প্রভাব কমানোর অভিন্ন স্বার্থ রয়েছে।